আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে শুরু করছি। আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের সামনে আমি সাক্ষাতে এসেছি। এর আগে তোমরা দেখেছো ক্লাস 10-এর আমরা দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি, একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আর একটা ক্লাসে আমরা সভা সমিতির যুগ এবং বিভিন্ন সভা সমিতির যুগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তৃতীয় পর্বে তোমাদের সামনে আমি আজকে যে বিষয়টা আজকে আলোচনা করব সেই বিষয়গুলি আমরা একটু একে একে দেখে নেব। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আনন্দমঠ, 2 নম্বরে আছে বর্তমান ভারত, 3 নম্বরে আছে গোড়া, 4 নম্বরে আছে ভারত মাতা, 5 নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। তো প্রথমেই যদি শুরু করি আমি আনন্দমঠ এই গ্রন্থটা সম্পর্কে। তোমরা জানো আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা বা গ্রন্থটি লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতবর্ষের সংঘবদ্ধতার যুগে এবং বৈদেশিক শাসনে, বিশেষত ব্রিটিশ শাসনে জর্জরিত এই ভারতবর্ষকে এক সুতো বেঁধে দেশপ্রেম, আদর্শবোধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছে। এরকম বহু গ্রন্থের মধ্যে সর্বাপেক্ষা আনন্দমঠ গ্রন্থটি একটি অন্যতম গ্রন্থ। এই গ্রন্থের মাধ্যম দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষের সমগ্র মানুষগুলোকে জাতীয়তাবোধ, দেশপ্রেম, ঐক্যবোধ উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এই তোমরা দেখেছো ক্লাস 9-এ ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের সময় দার্শনিক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি যে গ্রন্থটি লিখেছিল এবং সেই গ্রন্থটি ফ্রান্স তথা সমগ্র ইউরোপে যে আলোড়ন সৃষ্টি করেছিল, সেই গ্রন্থের সমতুল্য গ্রন্থ আমাদের এই বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ গ্রন্থটিকে করা যেতে পারে। সোশ্যাল কন্ট্রাক্ট যতটা ফরাসি বিপ্লবকে ঘটানোর ফলে এবং স্বৈরাচারী শাসনকে নির্মূল করার জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক ততটাই আনন্দমঠ গ্রন্থটিও ভারতবর্ষের ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে স্বাধীনতার যে ইচ্ছা, যে স্বাধীনতা গ্রহণের যে ইচ্ছা, স্বাধীনতা গ্রহণের যে অভিপ্রায়, যে উদ্যম এবং সাহস এবং শক্তি, সেটা কিন্তু আনন্দমঠ গ্রন্থটি জুগিয়েছিল। 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের প্রাক্কালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ গ্রন্থটি রচনা করেছিলেন। এই আনন্দমঠ গ্রন্থটিতে তিনি বলেছিলেন যে ঋষিরা সংসার ধর্ম ত্যাগ করে বনে জঙ্গলে যায় সন্ন্যাসী হওয়ার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এবং ঈশ্বরের নৈকট্য লাভ করার জন্য। কিন্তু এই জায়গায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষিদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে না, শুধুমাত্র নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে হবে না। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে বন জঙ্গলে গিয়ে পরিশুদ্ধ হওয়া সম্ভব নয়। এর জন্য আগে দরকার বৈদেশিক শাসন অর্থাৎ ব্রিটিশদের অপশাসন থেকে ভারতকে মুক্ত করা। এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য তিনি ঋষিদের উদ্দেশ্যে বার্তা দিলেন, বন জঙ্গল নয়, তোমরা এখন থেকে তোমাদের একটাই ধ্যান ধারণা হওয়া উচিত, শুধু ঋষি নয়, সমগ্র ভারতবর্ষের মানুষদের একটাই ধ্যান ধারণা হওয়া উচিত, যেটা হচ্ছে যে ব্রিটিশদেরকে কীভাবে ব্রিটিশ অপশাসন থেকে মুক্ত হয়, কিভাবে আমরা একটা সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে পারি, তার চেষ্টা এবং তার পরিকল্পনা করার কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ কাব্য গ্রন্থে পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে বক্তব্য রেখেছেন। এবং এই আনন্দমঠ গ্রন্থে তিনি একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন, বন্দে মাতরম। এই বন্দে মাতরম মানে হচ্ছে, এই বন্দে মাতরম বলতে এমন একটা বন্দনা, মা বলতে এখানে বন্দে মানে হচ্ছে মানে একটা গান বা একটা সঙ্গীত, মাতরম অর্থাৎ মা বলতে তিনি এখানে ভারত মাতাকেই বুঝিয়েছেন, কোনো নির্দিষ্ট মাকে নয়, সমগ্র ভারতবর্ষটাকে তিনি একটি মা হিসেবে দেখেছেন। এবং এই মা ভারতবর্ষের এই মাকে তিনি বন্দে মাতরম হিসেবে উল্লেখ করেছেন। এবং তৎকালীন ভারতবর্ষে অর্থাৎ স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের জাতীয় ন্যাশনাল অ্যাথেন্স বা জাতীয় সঙ্গীত হিসেবে এই বন্দে মাতরম গানটিকেই সিলেক্ট করা হয়েছিল এবং আগে এটাই জাতীয় বন্দনা হিসেবে ছিল। এই আনন্দমঠ কাব্যগ্রন্থে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকটা দিক উল্লেখ করেছেন। প্রথমত তিনি বলছেন দেশ একটা জড়বস্তু নয়, দেশের একটা চেতনা থাকবে। হ্যাঁ, দেশের একটা চেতনা থাকবে, একটা চিন্ময় সত্তা থাকবে দেশের। দেশ কোনো একটা জড়বস্তু নয়। তিনি বলছেন 2 নম্বরে তিনি বলছেন দেশ আমাদের কাছে মা।
সুতরাং এই মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সুতরাং আমাদের ভাই নাই, বোন নাই, পুত্র নাই, পিতা নাই, সবই আমার এই ভারতবর্ষ। অর্থাৎ এই ভারতবর্ষটাই আমাদের জীবনের সব কিছু, আমাদের দেশটাই আমাদের জীবনের সব কিছু। এই দেশটাই আমার মা, এই দেশটাই আমার বাবা, এই দেশটাই আমার ভাই, এই দেশটাই আমার বোন, এই দেশটাই আমার সব। এই সব কিছু তাহলে একটা জিনিস দেখো, তোমার সামনে বা যদি কোনো কারোর সামনে, নিজের সামনে তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার অন্য কোনো নিকটাত্মীয়কে কেউ অপর্যস্ত করে, অপমান করে, মারে, তার উপর প্রহার করে, তাহলে তোমাদের কীরকম রাগ হবে? স্বাভাবিক। তাহলে এই দেশটার উপরে যেভাবে জুলুম, অত্যাচার, অনিয়ম, বেনিয়ম করে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তিলে তিলে ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতিকে ব্রিটিশরা ধ্বংস করে দিচ্ছে, সেই জায়গায় তাহলে তোমার নিকটাত্মীয় এবং তোমার মা বাবা ভাই বোনকে কেউ যদি আঘাত করে, তাহলে তুমি যেভাবে যতটা ক্ষিপ্র হয়ে উঠবে, ঠিক আনন্দমঠ কাব্যগ্রন্থে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে, যেহেতু আমাদের মা বাবা ভাই বোন কিছুই নেই, দেশটাই আমাদের সব কিছু, তাই দেশটার উপরে যখন ব্রিটিশরা এইভাবে অন্যায় অত্যাচার করছে, তাই সেভাবে আমার নিজের আত্মীয়দের মতোই আমাদেরকে ক্ষিপ্র হতে হবে। নিজের আত্মীয়দেরকে প্রহার করলে যেভাবে আমরা রেগে যাব, ঠিক সেভাবেই আমাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা লড়াই করার চিন্তাভাবনা আনতে হবে। তিনি বলছেন, দেশটাই আমার কাছে ঈশ্বর, আমার কাছে কোনো ধর্ম নেই, দেশ সেবাই আমার কাছে ধর্ম। অর্থাৎ দেশটাকে সেবা করতে পারলেই আমার সেটা মূল ধর্ম। তারপরে তিনি বলছেন ভারতবর্ষদের বন জঙ্গল, সন্ন্যাসীরা তোমরা বন জঙ্গলে গিয়ে ভারতের আত্মশুদ্ধি করার কথা ভেবো না, ঈশ্বরের নৈকট্য লাভের চেষ্টা করো না। ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারবে এবং জনগণকে যদি তোমরা শান্তি দিতে পারো, অর্থাৎ ভারতবর্ষকে যদি শান্তি এই শস্য শ্যামলা সুজলা সুফলা এই ভারতবর্ষকে যদি আমরা রক্ষা করতে পারি, তবেই আমাদের এই দেশ সেবাই হবে ধর্ম এবং এর মাধ্যম দিয়েই আমাদের ঈশ্বরের নৈকট্য লাভ সম্ভব হবে। তারপর তো বলছে, তিনি দেশ সেবা করার জন্য বলছেন, দেশের এই যে বিদেশি অপশাসন এবং অপশাসনের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে নিরর্থকভাবে চুপচাপ হাত ফুটিয়ে বসে থাকতে তিনি বারণ করেছেন। তিনি বলেছেন, এর জন্য ক্ষিপ্র গতিতে আমাদের ক্ষিপ্রতার সঙ্গে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধতা করতে গিয়ে প্রয়োজনে বল প্রয়োগও যদি প্রয়োজন হয়, আমরা বল প্রয়োগ করতেও রাজি আছি। যেন কোনো প্রকারেই হোক, দেশটাকে এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তিনি বলছেন যে দেশটা এই জাগরণে শুধুমাত্র পুরুষরাই যে সংঘবদ্ধভাবে লড়াই করবে তেমন নয়। দেশের মোট জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী। তোমরা জানো, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকটাই নারী। তাই এই নারী জাতিকে পিছনে ফেলে, নারী জাতিকে দূরে সরিয়ে রেখে এই দেশের কখনো জাতীয় মুক্তি সম্ভব নয়। দেশটাকে জাতীয় মুক্তি তখনই সম্ভব হবে যখন নারী পুরুষ উঁচু নিচু জাতিভেদ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক ছাতার তলে যখন সংঘবদ্ধভাবে লড়াই করতে পারবো আমরা, তখনই দেশটার মুক্তি সম্ভব হবে। একথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ গ্রন্থে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে জনজাগরণ চাই, অর্থাৎ অ্যাওয়ারনেস, সচেতনতা চাই। দেশ কিভাবে চলছে, দেশ কারা জুলুম করছে, কারা অন্যায় করছে, এইখান থেকে বাঁচার উপায় কি, এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা চেতনার জন্য জাগরণ দরকার আছে। যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই জায়গায় তিনি জনজাগরণের কথা বলেছেন। দেশপ্রেমিকার নীতিবোধ থাকবে, একটা আইডিওলজি থাকবে, একটা ক্যারেক্টার থাকবে, একটা চরিত্র থাকবে, একটা আদর্শ থাকবে, যে আদর্শবোধের মাধ্যম দিয়ে আমরা দেশটাকে রক্ষা করব। তা বলে এই নয় যে আমি দেশটাকে রক্ষা করতে গিয়ে 50,000 মানুষকে হত্যা করলাম, আমি দেশটাকে রক্ষা করতে গিয়ে বিভিন্ন ধরনের একটা যুদ্ধ নৈরাজ্যময় পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি করলাম, এমন নয়। শৃঙ্খলাবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, সুদক্ষ পরিকল্পনার মাধ্যম দিয়ে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। এই কথা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ গ্রন্থে তুলে ধরেছেন। এবারে তোমরা দেখতে পাচ্ছ, তার আনন্দমঠ কাব্যগ্রন্থটা যদি আমরা লক্ষ্য করি, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থে পরিষ্কারভাবে বক্তব্য তুলে ধরেছেন যে ভারতবর্ষটাকে বাঁচাতে গেলে, ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে তাড়াতে গেলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার যে কি প্ল্যান এবং পরিকল্পনা তিনি কয়েকটা নির্দেশনা করেছেন, সেগুলি আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এবারে দ্বিতীয় পর্বে আমরা আসি বর্তমান ভারত। এটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। তোমরা জানো, স্বামী বিবেকানন্দের জীবনটা খুব ছোট্ট জীবন, অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন। এই গ্রন্থটাও তিনি কিন্তু খুব ছোট করেছেন। এই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জাতীয় জাগরণ বা মুক্তি সংগ্রামের যদি ইতিহাস আমরা আলোচনা করি, তাহলে ডেফিনেটলি এই স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এই গ্রন্থটি একটি অনন্য গুরুত্বের
অনন্য এই গ্রন্থটির একটি অনন্য ভূমিকা রয়েছে, সে কথা বলার আর অপেক্ষা রাখে না। বর্তমান ভারতে স্বামী বিবেকানন্দ শুধুমাত্র বর্তমান ভারত, গ্রন্থটার নাম দেখো বর্তমান ভারত, তার মানে তৎকালীন সময় স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতে যা যা ঘটেছে তাই আলোচনা করেছেন। ব্যাপারটা এরকম নয়। ভারতবর্ষের প্রায় 10,000 বছর আগেকার ইতিহাস তিনি তুলে ধরেছেন এবং তার নিরিখে তিনি ভারতবর্ষকে বিচার করেছেন এবং নির্ণয় করেছেন। স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে বিভিন্নভাবে বিভিন্ন দিক নির্দেশনা করেছেন। তার মধ্যে তিনি প্রধানত 4টা জিনিস বলেছেন, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হিন্দু সমাজে এরকম 4টা শ্রেণী আছে। এই শ্রেণীদের মধ্যে ব্রাহ্মণদের তারা একবার ক্ষমতা পেয়েছিল, তারা দেশ শাসন করেছে। ক্ষত্রিয়রা একবার ক্ষমতা পেয়েছিল, তারা দেশ শাসন করেছে। ইংরেজদেরকে তিনি বৈশ্য হিসেবে মেনে করেছেন, যেহেতু বৈশ্য মানে হচ্ছে যারা ব্যবসায়িক কাজে যুক্ত থাকে। তোমরা ভালো করেই জানো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম যখন ভারতবর্ষে ঘাঁটি গাড়ে তখন তারা কিন্তু রাজত্ব করতে আসেনি, ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। ফলে বৈশ্যদেরও অবসান ঘটেছে, অর্থাৎ বৈশ্যদেরও ভারতবর্ষের শাসনের অবসান ঘটেছে। এবার বাকি থাকলো শূদ্র। তিনি বলেছেন শূদ্র খুব তাড়াতাড়ি ভারতবর্ষের ক্ষমতা লাভ করবে এবং শূদ্রদের দ্বারা ভারতবর্ষ পরিচালিত হবে। এই কথা তিনি বর্তমান ভারত গ্রন্থে তুলে ধরেছেন। এছাড়াও বর্তমান ভারত গ্রন্থে স্বদেশ মন্ত্রের তিনি কিছু গান দিয়েছে। স্বদেশ মন্ত্রে তিনি স্বদেশ প্রেম এবং স্বদেশ মন্ত্রণা তিনি কিছু উপমা দিয়েছেন, কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলি যদি আমরা একবার দেখি, তিনি বলেছেন নিজেকে স্বাধীন চেতা হতে হবে, অর্থাৎ দেশটাকে বাঁচাতে গেলে নিজেকে সচেতন হতে হবে। 2, স্বাধীনতার জন্য বীরদের জন্য দরকার, কাপুরুষের নয়। সুতরাং আমাদেরকে বীর হতে হবে। দেশকে বাঁচাতে গেলে আমাদেরকে বীরত্বপূর্ণ সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তার জন্য আমাদের বীরত্বপূর্ণ মনোভাব তৈরি করতে হবে। 3, ভারতবাসীর পক্ষে পাশ্চাত্যের মোহে অন্ধ অনুকরণে আমরা লিপ্ত হয়ে গেছি, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা অন্ধের মতো মেনে নিয়েছি। আসলে ভারতবর্ষের নিজস্বতা বলে কিছু নেই, ডেফিনেটলি আছে। ভারতবর্ষের নিজস্বতা বলেও কিছু আছে। সেই নিজস্বতাকেই খুঁজে বের করতে হবে এবং সেটাকে আঁকড়ে নিজস্বতা হিসেবে জীবনযাপন করতে হবে এবং ভারতবর্ষকে মেলে ধরতে হবে বিশ্বের দরবারে। অর্থাৎ তিনি বলেছেন ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, পাশ্চাত্য অনুকরণ, রীতিনীতি, রেওয়াজ, সমাজ ইত্যাদি ব্যবস্থাকে যদি আমাদের ভারতবর্ষের যে মধ্যে আছে সেগুলিকে খুঁজে বের করে যদি আমরা তুলে ধরতে পারি, সেটা তিনি অবশ্যই ক্লিয়ারলি বলেছেন যে পাশ্চাত্য সভ্যতাকেও ভারতবর্ষের সংস্কৃতি হার মানিয়ে দেবে। কিন্তু দুঃখ করে তিনি বলেছেন যে ভারতবর্ষের মানুষ পাশ্চাত্য সংস্কৃতিটাকে শ্রেষ্ঠ সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিটাকে অবজ্ঞা করছেন। অর্থাৎ তিনি বারবার বলছেন ভারতবর্ষের সংস্কৃতিটাকে গুরুত্ব দিতে হবে। 3, তিনি বলছেন পুরুষদের আদর্শকে। স্বামীজি বলেছেন যে নীতিবোধ, স্বামীজি বলেছেন যে নীতিবোধ, মূর্খ, দারিদ্র, অজ্ঞ, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর সবাই আমাদের ভাই ভাই, সমগ্র ভারতবাসী আমাদের ভাই ভাই। অর্থাৎ আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করি, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কলহ, দাঙ্গা লিপ্ত হয়ে যাই, তাহলে এই ভারতবর্ষের মুক্তি সংগ্রাম কখনোই সম্ভব নয়। তাই জন্য তিনি ভারতবর্ষকে সমস্ত ভেদাভেদ বলে জাতি দল নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের মুক্তির কথা তিনি বলেছেন এবং সমগ্র ভারতবাসীকে তিনি নিজের ভাই হিসেবে গ্রহণ করেছেন। সকল ভারতবাসী আমার ভাই, এই কথাটি কে উল্লেখ করেছেন, এটা শর্ট প্রশ্নে আসে। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তোমাদের একটা কথা, এই স্বামী বিবেকানন্দের এই যে গ্রন্থটি বর্তমান ভারতে, এটা কিন্তু তোমাদের প্রথম পাক্ষিক, অর্থাৎ 15 দিনে এই গ্রন্থটা একবার প্রকাশিত হতো। এই গ্রন্থটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতো। এরপরে বলছে যে স্বামীজি দেশপ্রেমিকতা দেশ ও দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে তিনি বলেছেন যে দেশবাসী ও দেশের মাটির সঙ্গে এমন একাত্ম হয়ে বিতরণ করে আর কোথাও পাওয়া যায় না। অর্থাৎ দেশ এবং দেশবাসীকে এক সুতোয় টেনে যেভাবে তিনি আলোচ্য বিষয়ে আলোচনা করেছেন এবং এই বর্তমান ভারত পত্রিকায় তিনি যেভাবে দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশবাসী হিসেবে কী করণীয় এবং কী কর্তব্য, কী দায়িত্ব, তা কিন্তু তিনি সুস্পষ্টভাবে বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্য বর্তমান ভারত ছাড়া অন্য কোনো গ্রন্থে আর খুঁজে পাওয়া যায় না। একেবারে শেষে তিনি দেবতার কাছে প্রার্থনা করেছেন যে আমাদের মনুষ্যত্ব চাই, মানবিক গুণাবলী চাই আত্মশক্তি, আত্মবল ও কাপুরুষতা দূর করতে হবে, আমাদের মানুষ হতে হবে। স্বামীজির স্বদেশ প্রেম ও পূর্ণতা পেয়েছে স্বদেশ মন্ত্রে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তোমরা বর্তমান ভারত গ্রন্থটি আলোচনা করতে গেলে আমি প্রথমে আরেকবার বলে দিই, বর্তমান ভারত একটি গ্রন্থ। এই গ্রন্থটি স্বামী বিবেকানন্দ লিখেছেন। এটি পাক্ষিক অর্থাৎ 15 দিনে একবার পত্রিকাটি প্রকাশিত হতো। এটা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতো। এখানে তিনি 4টা শ্রেণীর কথা উল্লেখ করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তার মধ্যে 3টা শ্রেণীর রাজত্ব শেষ হয়েছে, শূদ্রদের রাজত্ব অবশ্যম্ভাবী। এরপরে তিনি স্বদেশ মন্ত্রিকতার জন্য কাপুরুষতা থেকে দূর হতে হবে, আত্মসচেতনতার কথা বলেছেন। তিনি বলেছেন পাশ্চাত্যের অন্ধ অনুসরণ থেকে দূর হতে হবে, ভারতবর্ষের নিজস্বতাকে গ্রহণ করতে হবে।
এবং বীর কাপুরুষতা দূর করে বীরত্বপূর্ণ বীর হতে হবে এবং ভারতবর্ষকে এক সুতে বেঁধে ভারতবর্ষকে ব্রিটিশ অপশাসন থেকে মুক্ত করতে হবে। এবার আসছি আমরা তৃতীয়ত গোরা। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাস। গোরা একটি উপন্যাস, এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1909 সালে। তো তোমরা জানো সেই সময় কিন্তু ভারতবর্ষে চলছিল বঙ্গভঙ্গ আন্দোলন। 1905 সালে 16ই অক্টোবরে বঙ্গভঙ্গ স্টার্ট হয়েছিল। এই সময় লর্ড কার্জন কুখ্যাত এই বাংলাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং এই সময়কালে তাই গোরা উপন্যাস গোরা উপন্যাসটা লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো বীরের আশ্রয় গ্রহণ করতে হয়, কোন বীরকে সংগ্রহ করতে হয়নি বা অন্য কোনো রোমান্টিক কাব্য কাহিনীও তাকে সংগ্রহ করতে হয়নি। খুব অনায়াসেই তিনি গোরা কাব্যগ্রন্থটি লিখেছিলেন। ভারতবর্ষের সত্য পরিচয় সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে সকল ত্রুটি, দুর্বলতা, কুসংস্কার, দারিদ্র, অজ্ঞতা মিলিয়ে আমাদের এই ভারতবর্ষ, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের সত্য মুক্তি। উপন্যাসে নায়ক গোরা ভারতবর্ষের সত্য মুক্তি উপলব্ধ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন সত্যটা যদি আমরা স্পষ্টভাবে বুঝতে না পারি, দেখতে না পারি, তাহলে তার কোন উপছায়ার কাছে আমরা গিয়ে আত্মসমর্পণ করব? এটা মোটেই সম্ভব নয়। আমাদেরকে সত্যটাকে উদ্ঘাটন করতেই হবে এবং ভারতবর্ষের নিজস্ব থাকে এবং ভারতবর্ষ যে বিশ্বের দরবারে কোনো রাষ্ট্রের চেয়ে ভারতবর্ষ কম নয় সেটাকে খুঁজে বের করতে হবে। গোরা উপন্যাস দেশ না, কেই গোরা বলছে সে নিষ্ঠাবান গোরা কৃষ্ণদয়াল। নিষ্ঠাবান গোরা কৃষ্ণদয়াল তিনি একজন আইরিশ ছেলে ছিলেন। এই আইরিশ ছেলে তিনি আনন্দময়ীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আনন্দময়ী যে একজন হিন্দু গোরাকে ছেড়ে সেই আইরিশ চলে যায় দেশ ছেড়ে। তারপর এই ছোট্ট গোরা আনন্দময়ীর কাছে মানুষ হন এবং বড় হয়ে যাওয়ার পর যেহেতু আনন্দময়ী একজন ব্রাহ্মণ হিন্দু মহিলা ছিলেন এবং মহিলা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে লালন পালন করেছিলেন, তাই গোরা কিন্তু তার আদর্শটা হিন্দু ধর্মের আদর্শ হিসেবে তিনি বড় হয়েছিলেন। কিন্তু কালক্রমে তিনি যখন জানতে পারলেন যে না, তিনি আসলে একজন আইরিশ ছিলেন, তারপর তার মোহভঙ্গ ঘটে। তিনি মনে করেছিলেন মোহভঙ্গ ঘটে এবং জানতে পারেন তিনি একজন আইরিশ ছিলেন, আমি হিন্দু নই। অর্থাৎ আমি যে এতদিন ধরে যে হিন্দু ধর্মের আদর্শ নিয়ে লালিত পালিত হলাম, হিন্দু ধর্মের প্রতি যে ভালোবাসা তৈরি হলো, অর্থাৎ হিন্দু ধর্মের কাছ থেকে আমি যে বিষয়গুলি পেলাম, এই বিষয়গুলি সত্যি অন্য ধর্মের মধ্যে পাওয়া যাবে কি? এটা নিয়ে তার মধ্যে কনফিউশন শুরু হয়ে গেল। কনফিউশন শুরু হয়ে যাওয়ার পর আনন্দময়ীর কাছে তিনি প্রশ্ন করেছিলেন যে আমি তো আর হয়তো কোনোদিন মন্দিরে যেতে পারবো না, মন্দিরগুলির দ্বার আমাদের জন্য রুদ্ধ হয়ে গেল। কিন্তু তিনি এত একজন আইরিশ সন্তান হয়েও একটু আনন্দময়ী যেভাবে তাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করলেন, সেটি সত্যিই তিনি অবাক হয়ে গেলেন। তারপরে তিনি আনন্দময়ীকে বললেন, তুমি তো জানো আমি একজন আইরিশ, তারপর তুমি আমাকে এতভাবে সুন্দর করে লালন পালন করে বড় করেছো, সত্যি এটাকে অবিশ্বাস্যভাবে বলা যেতে পারে। এবং তিনি মা বলতে যিনি আনন্দময়ীকে দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ভারতবর্ষ হিন্দু জাতি, ভারতবর্ষের অধিকাংশ মানুষ হিন্দু এবং এই হিন্দু ধর্মের কাছ থেকে তিনি যিনি পেয়েছেন, তিনি আর আইরিশ হতে চান না, তিনি হিন্দুই থেকে যেতে চান। এবং হিন্দু জাতি, হিন্দু ধর্মের একজন মা হিসেবে তিনি যেভাবে তাকে লালন পালন করে বড় করেছেন, তার কাছে যে নীতিবোধ শিক্ষা, নীতি শিক্ষা, আদর্শগত শিক্ষা তিনি পেয়েছেন, এই শিক্ষাটা তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হিসেবে মনে করেছেন এবং আনন্দময়ীকে তিনি শুধুমাত্র তার জন্মদাতা মা নয়, ভারতবর্ষের মা হিসেবে তিনি তাকে মেনে নিয়েছেন এবং গ্রহণ করেছিলেন। এরপরে আমরা চলে আসব ভারত মাতা একটা চিত্র, এটি অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন বঙ্গভঙ্গ যখন চলেছিল সেই সময়। এই ভারত মাতা চিত্রটি 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। এই ভগিনী নিবেদিতা এর নাম দিয়েছিলেন ভারত মাতা। এই ছবিটি গৈরিক যন্ত্রে মণ্ডিকা ছিল। এর হাতে চারটা জিনিস ছিল, একটা ছিল পুস্তক, একটা ছিল ধানের গোছা, একটা শ্বেত বস্ত্র, একটা পুষ্পমালা। অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান, অন্ন বস্ত্র শিক্ষা ও দীক্ষা, এই চারটা জিনিস আমাদের আগে দরকার। এইগুলি দরকার করার জন্য তিনি একটা কার্টুন এঁকেছিলেন এবং এই কার্টুনটাতে ভগিনী নিবেদিতা এতটাই উচ্ছ্বসিত হয়েছিল, তিনি বলেছিলেন যে আমার কাছে যদি অর্থ থাকতো তাহলে নবভারতের প্রতীক হিসেবে এই ছবিটি কেদার বদ্রীর আশ্রম থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমি নিয়ে যেতাম এবং প্রত্যেকের হাতেই একটা করে আমি উপহার দিতাম, প্রত্যেকটা কৃষকের হাতে। এর মাধ্যম দিয়ে ইতিহাসের চেয়ে বড় তারিখ এর কোনো কার্টুনিস্ট যখন ছবি আঁকেন, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি যখন আঁকেন এবং এতটা উচ্ছ্বসিত হয়েছিল সমগ্র বাংলা তথা ভারতবাসী, কোনো কার্টুনিস্টের কপালে এতটা সমাদর জুটেছিল কিনা সেটা সন্দেহাতীত। এসব সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই ছবিটি নিয়ে মাতামাতি শুরু হলো, তখন যারা ব্রাহ্মণ ধর্মের মানুষ তারা কিন্তু এই মূর্তি পূজায়, তারা এই ছবি পূজা নিয়ে অনেকটা বিরক্ত প্রকাশ করলো এবং বিরক্ত প্রকাশ করার পর তোমরা জানো মুসলমানরাও ছবিতে কিন্তু বিশ্বাসী নয় এবং ছবি মুসলমান ধর্মে সাযুজ্য পায় না, সাযুজ্য খায় না। এই জন্য কিন্তু মুসলমানরাও এবং ভারত মাতা এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, তারাও কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি।
মূল চিত্রটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত হয়ে আছে। তাহলে ভারত মাতা একটা চিত্র, এই চিত্রটির মূল বক্তব্য হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান মানুষদেরকে আগে দিতে হবে। বঙ্গভঙ্গ চলার সময় 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে এঁকেছিলেন। এটা ভগিনী নিবেদিতা এর নাম দিয়েছিলেন ভারত মাতা। এই চিত্রটির মাধ্যম দিয়ে তিনি একদিকে যেমন কৃষকদেরকে টেনেছেন, একদিকে তিনি যেমন শিক্ষার দিকে টেনেছেন, একদিকে তিনি দীক্ষা এবং প্রেরণা বা মন্ত্রের কথাও তিনি বলেছেন। এবারে আমরা সর্বশেষে আসবো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা বাংলায় যতগুলি ব্যঙ্গচিত্র বা কার্টুনিস্ট ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এর অনেকগুলি ব্যঙ্গচিত্র আছে, তার মধ্যে অনেকগুলো যে বিরূপ বজ্র, অদ্ভুত লোক, নবহুল্লোড়, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। 1906 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্যঙ্গচিত্রগুলি শুধুমাত্র ব্যঙ্গচিত্র নয়, এই ব্যঙ্গচিত্রগুলি ভারতবর্ষে ব্রিটিশ শাসন যেভাবে নিষ্পেষিত হয়ে যাচ্ছে এবং নিষ্পেষিত করছে ভারতবর্ষ ব্রিটিশ শাসনের ফলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা যেমন বিপর্যস্ত হয়ে পড়ছে, এই জায়গায় ভারতবর্ষের মানুষদের যে এইভাবে নিরুহায় অসহায়তা যে বসে থাকা, তাদের বিরুদ্ধে, অর্থাৎ ভারতবর্ষকে ব্রিটিশরা যেভাবে আঘাতের পর আঘাত করে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, এই জায়গায় ভারতবর্ষ থেকে যেভাবে ক্ষিপ্রতা হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত, সংঘবদ্ধ হওয়া উচিত, তা না করে ভারতবর্ষে যেভাবে দলাদলি নিজেদের মধ্যে ভেদাভেদ এর মধ্যেই পড়ে আছে, সেই বিষয়গুলিকে অর্থাৎ ব্রিটিশ অপশাসনের নোংরা দিক এবং ভারতবর্ষের এই নীরবতা, এই দুটাই তিনি কিন্তু তার কার্টুনগুলির মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সর্বোপরি আজকে আমরা অনেক আলোচনা করলাম যে টপিকগুলি, আমরা তোমাদেরকে এই টপিকগুলি বলে দিই। আনন্দমঠ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটা মূল্যবান জাতীয়তাবোধ ও স্বদেশ প্রেম, আদর্শবোধ, নীতিবোধ এবং জাতীয়তাবাদের অনন্য প্রতীক হিসেবে এই আনন্দমঠ কাব্যগ্রন্থটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠেরই ছিলেন বন্দে মাতারাম এই সঙ্গীতটি। আনন্দমঠের অফিস মজুমদার। পরাধীন ভারতবর্ষে কিন্তু এই আনন্দমঠের বন্দে মাতারাম সঙ্গীতটি ছিল ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে। তারপরে আসছে বর্তমান ভারত, এটি ছিল ভারতবর্ষের মনীষী হিসেবে উল্লেখযোগ্য বর্তমান ভারত লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। এর মাধ্যম দিয়েও তিনি ভারতবর্ষের 4টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এই 4টা শ্রেণীর মধ্যে শূদ্র শ্রেণীর কথা উল্লেখ করেছেন এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে নিজস্বতা দরকার, ভারতবর্ষের যে গুণাবলীগুলি দরকার, সেই গুণাবলীগুলি তিনি বর্তমান ভারত গ্রন্থে তুলে ধরেছেন। এরপরে আসছে গোড়ার মাধ্যম দিয়েও তিনি ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতা, রীতিবোধ, আদর্শ, ধর্ম সব কিছুকেই তুলে ধরার চেষ্টা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আসছে ভারত মাতা, একটি কার্টুন বা ছবি যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন, এটা ভগিনী নিবেদিতার নামকরণ করেছিলেন। এই ছবির মাধ্যম দিয়ে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং দীক্ষা এই বিষয়গুলি তিনি উল্লেখ করেছিলেন এবং গগনেন্দ্রনাথ ঠাকুর অনেকগুলি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। এই ব্যঙ্গচিত্রগুলি যেমন দেশ মাতৃকতার কথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ভারতবর্ষে যারা যেভাবে অপশাসন, অন্যায়, জুলুম করে ব্রিটিশরা ভারতবর্ষকে আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিপর্যস্ত করে দিচ্ছে, এই জায়গায় তাদের এই নোংরা দিকগুলি তিনি কার্টুনের মাধ্যমে তুলে ধরতেন এবং ভারতবর্ষের এই নীরবতা এবং ভারতবর্ষকে কী করে আবার এইগুলির বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করা উচিত তার রূপরেখা তিনি এই কার্টুনগুলির মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। পরিশেষে তোমাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে, সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো থাকো। আবার ইনশাআল্লাহ আবার নেক্সট পর্বে তোমাদের সামনে পরের ক্লাস নিয়ে হাজির হব। তবে যাওয়ার আগে পরিশেষে একটা কথা বলবো, আনন্দমঠ, বর্তমান ভারত এবং গোরা এই 3টা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই 3টা গ্রন্থের মধ্যে আনন্দমঠটা স্পেসিফিক তোমরা বেশিভাবে গুরুত্ব দিয়ে পড়বে এবং সেই সঙ্গে গোরা এবং বর্তমান ভারতটাও তোমরা দেখে রাখবে।